নিজেদের সাথে, সেটার জন্য আমরা একটু সিলেবাসটা একটু গো থ্রু করি নাকি, যেন আমরা আমাদের মূল ক্লাসে ফিরে আসি। পাইথনে প্রথমে বলা হয়েছে যে এনভায়রনমেন্ট সেটআপ। আমরা এনভায়রনমেন্ট সেটআপ করেছি, আমরা ভেরিয়েবলস পর্যন্ত পড়েছি। লাস্ট ক্লাসে আমরা ভেরিয়েবলস এবং কিছু অ্যারিথমেটিক ফাংশনস দেখেছি। বাট আমরা এখনো লুপ, এরে, ফাংশন, স্ট্রিং, ফাইল এটা আমরা শেষ করতে পারি। তার মানে আমরা এখনো বেসিকের বেসিকে আছি। ঠিক আছে? তো আমরা এরপরে নেক্সট টার্গেট হবে অপারেটর সম্পর্কে জানা এবং এগুলোকে কিভাবে ইউজ করা যায়, লুপ, এরে, ফাংশনস, হোয়াইল লুপ, ইফ এলস ফাংশন, নানা ধরনের যত ধরনের ফাংশনস গুলো আছে এগুলোকে আমরা কিভাবে ব্যবহার করব এগুলো সম্পর্কে জানা, একটা ফাইল থেকে কিভাবে ডেটা রিড করব ইনক্লুডিং এগুলো সবগুলো আমরা দেখার চেষ্টা করব। হ্যাঁ, দেন আমরা আসলে নামপাই এবং পান্ডা লাইব্রেরিতে ঢুকবো, যে আসলে নামপাইয়ের কাজটা কি, পান্ডার কাজটা কি, এটা সম্পর্কে আমরা ভালোভাবে জানবো। দেন ডেটাকে কিভাবে হ্যান্ডেল করতে হয়, ডেটাকে কিভাবে প্রি প্রসেসিং করতে হয়, র্যাঙ্গলিং কিভাবে করতে হয়, ডেটাকে কিভাবে ম্যানিপুলেট করতে হয়, হ্যাঁ, ডেটাকে কিভাবে এক্সট্রাক্ট করে এটার উপরে আমরা বিভিন্ন ধরনের ট্রান্সফরমেশন এনে এটার উপর কি করা, এটাকে নিয়ে লোড করে অ্যানালাইসিস করতে হয়, এই টাইপের জিনিসগুলো আমরা দেখবো। তারপরে আছে আমাদের ডেটা অ্যানালাইসিস আরো অ্যাডভান্স কিছু লাইব্রেরি, যেগুলো হলো যে ম্যাটপ্লট লাইব্রেরি এবং সিবন, যেগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন হরেক রকমের বিভিন্ন ধরনের কালার দিয়ে আমরা গ্রাফিক্যাল ভিজুয়ালাইজেশন, গ্রাফস, চার্টস আমরা নিজেরা জেনারেট করতে পারবো বা ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে? দেন এদের ভিতরে একটা হলো যে এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিস, যেটা শর্ট ফর্ম হলো যে ইডিএ। ঠিক আছে? তো আমরা ইডিএ, আমরা আপনাদের প্রথম ক্লাসে আমরা আপনাদেরকে পড়িয়েছি যে আমাদের বিজনেস যখন অ্যানালাইসিস করি আমাদের 4 ধরনের অ্যানালাইসিস করতে হয়। হ্যাঁ, একটা কেস স্টাডি ক্রিয়েট করতে গেলে কি কি বলেন তো দেখি। প্রথমটা হইলো কি, প্রথমটা হইলো যে ডেসক্রিপটিভ অ্যানালাইসিস, দ্বিতীয়টা কি আমাদের ডায়াগনস্টিক অ্যানালাইসিস, তৃতীয়টা কি প্রেডিক্টিভ অ্যানালাইসিস এবং চতুর্থটা কি প্রেসক্রিপটিভ অ্যানালাইসিস। তার মানে প্রথমটা যখন ডেসক্রিপটিভ, তার মানে কি একটা বর্ণনাতীত অ্যানালাইসিস করা, গবেষণা করা। ঠিক আছে? তার মানে আমরা যে ডেটা নিয়ে কাজ করি না কেন ওই ডেটাটা সম্পর্কে জানা, ওই ডেটাটা সম্পর্কে স্টাডি করা এবং ওই ডেটাটাকে আন্ডারস্ট্যান্ড করার জন্য যত ধরনের অ্যানালাইসিস করা দরকার এগুলোকে আমরা ডেসক্রিপটিভ অ্যানালাইসিস অন্তর্গত করি। তো এই অ্যানালাইসিস গুলো করতে গিয়ে বা একটা গোল রিচ করতে গিয়ে, ফর এক্সাম্পল আমি করতে চাচ্ছি যে আমার ইয়ারলি সেলসটা বের করতে চাচ্ছি, তো ইয়ারলি সেলসটা বের করতে গেলে আমার কি কি দরকার, ইয়ার দরকার, আর মান্থলি সেলস বা যে সেলস এর যে কলামটা আছে ওই কলামটা দরকার। তো তো আমার টেবিলে ইয়ার আছে কি নাই, আমার টেবিলে সেলস আছে কি নাই। ঠিক আছে? এই যে এই কলাম গুলো সম্পর্কে জানা, এইগুলোকে যখন আমরা এগুলোকে ভেঙে করে আমরা একসাথে করে ডাটাকে একটা আউটপুট পাওয়া, এটা হলো যে আমার একটা গোল। তো এই গোলের পর্যন্ত যাওয়ার জন্য আমাকে যে ম্যানিপুলেশন গুলো করতে হবে এগুলোকে আমরা বলে থাকি ডায়াগনস্টিক অ্যানালাইসিস। ঠিক আছে? দেন আমরা অনেক এক্সপার্ট হয়ে গেলাম, আমরা অনেক চার্টস দেখালাম, আমরা অনেক কিছু করলাম। দেন আমাদের মেইন পার্ট হলো যে ফোরকাস্টিং করা। ঠিক আছে? প্রেডিকশন করা। দেন এইটা আমরা লিনিয়ার রিগ্রেশন দিয়ে করতে পারি, টাইম সিরিজ অ্যানালাইসিস দিয়ে করতে পারি। তারপর হাইপোথিসিস টেস্ট করা, যে আমাদের এটা কি সঠিক হবে কি হবে না। ঠিক আছে? এই ধরনের টেস্টিং করা। ঠিক আছে? তো এই যে এই ধরনের টেস্টিং গুলো করা, এগুলো পরে হইলো কিসের মধ্যে, এগুলো পরে হইলো যে প্রেডিক্টিভ অ্যানালাইসিস এর ভিতরে। দেন আমরা যখন প্রেডিকশনের ডেটা পেয়ে গেলাম, আমরা যখন ডায়াগনস্টিকের ডেটা পেয়ে গেলাম, ডেসক্রিপটিভ ডাটা যখন পেয়ে গেলাম, দেন আমরা নিজেরা যখন এই অ্যানালাইসিসটা করব তখন আমরা বুঝতে পারবো আসলে ডেটার ভিতরে কি ভুল আছে, ডেটার ভিতরে কি ভুল নাই। ঠিক আছে? এবং ডেটাটা কোন ওয়েতে যাবে, এবং এটার উপর ভিত্তি করে আমরা নিজেরা এজ এ এক্সপার্ট হিসেবে, এজ এ প্রফেশনাল হিসেবে আমরা কি করব, প্রেসক্রিপশন লিখবো, যে আপনার বিজনেসটা যদি ভালো করতে হয় এই বিষয়গুলো খেয়াল করতে হবে। আপনার বিজনেসটা খারাপের দিকে যাচ্ছে, কেন খারাপের দিকে যাচ্ছে, এই ধরনের
প্রপার কেস অ্যানালাইসিস করাটাকে আমরা কি বলি, এটাকে প্রেসক্রিপশন বলি, আমরা প্রেসক্রিপশন দেওয়া, ঠিক আছে। তো এই ধরনের অ্যানালাইসিস গুলো আমরা এই পুরো পাইথনের ক্লাসে আমরা শিখবো, ঠিক আছে। তো লাস্ট ক্লাসে আমরা কি করেছি, লাস্ট ক্লাসে আমরা ভেরিয়েবল নিয়ে কাজ করেছি, ঠিক আছে। লাস্ট ক্লাসে আমরা ভেরিয়েবল নিয়ে কাজ করেছি। তো আমি এখন জুপিটার নোটবুকটা অন করছি। আমরা একটা ধারণা পেলাম যে আসলে পাইথন সিলেবাসে আমরা আসলে কি শিখবো। আমরা বিজনেসের কেস স্টাডি কিভাবে করতে হয়, আমরা কিভাবে সায়েন্টিফিক্যালি কিভাবে স্ট্যাটিস্টিক্যালি অ্যানালাইসিস করতে হয়, এবং ইভেন যারা এখানে রিসার্চার আছেন, ইন ফিউচারে ভবিষ্যতে রিসার্চের দিকে মনোযোগ দিতে চাচ্ছেন, তারা কিভাবে রিসার্চ করবেন এই বিষয়টা সম্পর্কে আমরা ভালো একটা ধারণা পাবো আমাদের এই পাইথন ক্লাসের মাধ্যমে, ঠিক আছে। তো আমি পাইথন এনভায়রনমেন্টে ঢুকলাম, ডাউনলোডসে যাই, ডেটা এন্ড বিজনেস অ্যানালিটিক্স। এখানে আপনাদের যে ক্লাসটা এটা হলো যে বেস 7, পাইথন ক্লাস 2 আছে, আমি এখন ক্লাস 3 অন করব। অবশ্য মনে রাখবেন এটা যেন আপনাদের কি থাকে, এটা অন থাকে, না হলে কিন্তু কাজ করবে না, হ্যাঁ। তো আমি ক্লাস 3, এটা আনটাইটেল অবস্থা আছে, এটাখানে ক্লিক করি, কোনো সমস্যা নাই। ওকে, আমি সবার আগে নামটা চেঞ্জ করবো, ফাইলের নাম কি, ক্লাস 3 হবে আজকে, ঠিক আছে। ওকে, তো আমরা লাস্ট ক্লাসে আমরা এনভায়রনমেন্টের সম্পর্কে পড়েছি। সো আজকের দিনে আমরা এনভায়রনমেন্ট নিয়ে কোনো কাজ করবো না। গতকালকে লাস্ট ক্লাসে আমরা ভেরিয়েবল নিয়ে কাজ করেছি। আমরা ভেরিয়েবলের পরের ধাপ অপারেটরস নিয়েও আমরা কিছু কাজ করব, ঠিক আছে। এখন আমরা তারপরে কিছু আমরা বেসিক দেখব, বেসিক দেখে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব, হ্যাঁ। এখন আমরা একটু অপারেটরস এবং ভেরিয়েবলস এই দুটো একটু দেখি, ভেরিয়েবল অ্যান্ড অপারেটর ইন পাইথন, ঠিক আছে। মোস্টলি W3 স্কুল ইজ বেটার। ওকে, দেখেন যে পাইথনের অপারেটরস, অপারেটরস বলতে কাদেরকে বোঝায়, অপারেটরস বলতে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ যাই করি না কেন, এগুলো প্রত্যেকটাই হলো যে আমাদের কি অপারেটর। তো লাস্ট ক্লাসেও কিন্তু আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো আমরা দেখেছি নাকি। তারপরে একটু দেখানো যে এরিথমেটিক অপারেটর গুলো কিরকম হয়। এরিথমেটিক অপারেটর গুলো এই যে প্লাস মাইনাস গুণ ভাগ এই ধরনের সাইন গুলো হলো যে এরিথমেটিক অপারেটর, ঠিক আছে। এই যে দেখেন প্লাস মাইনাস, প্লাসটা হলো এডিশন, মাইনাসটা হলো সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এই যে ফ্লোর ডিভিশন, যেটাকে ওই যে দশমিকের পরের সংখ্যাটা যেন আমরা না দেখাই, এটার জন্য আমরা কি ফ্লোর ডিভিশন নিয়ে কাজ করেছি নাকি। আর এটা কি এক্সপোনেনশিয়াল, মানে কি বেস, এক্সপোনেনশিয়াল মানে কি বেস। আমরা পড়েছি না ছোটবেলায় 2 টু দি পাওয়ার 2, এটার মানে কি 2 টু দি পাওয়ার 2 এর আনসার কি হবে, আউটপুট কি হবে, এনিওয়ান কেউ কি বলতে পারবেন। 2 উপরে 22, পাওয়ার হলো 22, এটার যোগফল, এটার আউটপুট কি হবে, 16, হ্যাঁ 16, বুঝি নাই, কি 4 বলছেন নাকি 6 বলছেন নাকি 8, কি হবে, 16, কেন 16 হবে, 2 টু দি পাওয়ার 2 বলছি আমি, 2 স্কোয়ার বলেছি। মেবি আমি শুনছি 4, তো 2 বললে এইটা হবে। না, ভুল বলেছেন ভাইয়া, ভুল বলেছেন। 4 হবে দাদা। দেখেন 4 আপনারা 4 হবে। আপনারা ছোটবেলার অঙ্ক পারতেছেন না, তাহলে কিভাবে হবে ভাইয়া, হ্যাঁ এটা তো লজ্জাজনক নাকি। 2 2 টু টু দি দি পাওয়ার পাওয়ার 4 হবে। 2 এর পর কি হবে, 2 গুণ 2 কত, 4, আর কিউব হলে কত হবে, 8 হবে, 8, তাই না। ভাইয়া এই এতটুকু তো লজিক, এতটুকু তো আউটপুট পাওয়ার কথা, এতটুকু তো আনসার জানার কথা ভাইয়া। তো এটা না পারলে তো একটু অসুবিধা না, আপনারা অ্যাডভান্স কিছু শিখতে আসছেন নাকি। তো এই জিনিসটাকে আমরা পাইথনে কিভাবে লিখি, টু, এই যে এই স্টার সাইন দুইটা ওইখানে যেরকম দেখা গিয়েছে,
তারপরে এখানে 2, তার মানে কি বোঝাচ্ছে 2 এর উপরে দুইটা 2। এখন যদি এটার উপরে যদি এটা যদি 3 থাকতো, এটা যদি 3 থাকতো তাহলে কি হইতো, আউটপুট 8 হইতো। আমার কথা ক্লিয়ার? ঠিক আছে, এখন আমরা যাই অ্যাসাইনমেন্ট অপারেটরসে যাই। অ্যাসাইনমেন্ট হলো যে কিছু এটা অ্যাসাইনমেন্ট অপারেটর আমরা অনেক করেছি, আমরা ছোটবেলায় অনেক বীজগণিতে করেছি। ইভেন যারা বলবেন যে আমি কমার্সে পড়েছি আমি বীজগণিত করি নাই, তারাও পড়েছেন। কারণ কি ক্লাস 6-7 থেকে আমাদের কি বীজগণিত শুরু হয় নাকি? তো আমরা অ্যাটলিস্ট সবাই পড়েছি। অপারেটর গুলো কি, আমি যদি এখানে যদি এটা যদি ইকুয়াল টু দিই, তার মানে কি, তার মানে কি বলেন তো দেখি, এটা কি লেস দেন সাইন নাকি গ্রেটার দেন সাইন? এটা লেস দেন সাইন, লেস দেন ইকুয়াল নাকি? আমি কি ভুল বলছি? ছোটবেলায় আমি এটা নিয়ে খুবই খুবই কনফিউশন থাকতাম ভাই, এটা এগুলো লেস নিয়ে, দেন বুঝতে ইকুয়াল, পারছেন? হ্যাঁ, লেস দেন ইকুয়াল এটা। এক্স্যাক্টলি লেস দেন ইকুয়াল। ঠিক আছে, আর এটা হলো কি গ্রেটার দেন ইকুয়াল। এখন আমি যদি এটাকে যদি এইভাবে লিখতাম তাহলে কি হইতো? হইতো না। হ্যাঁ, তো একটা এগুলো একটু কিছুটা লজিক থাকে। হ্যাঁ, তারপরে এই যে এটা, এটা কি নট, নট মানে কি, আমি যদি 2 এদিকে যদি 4 দিই তাহলে কি বোঝাচ্ছে, 2 নট 4। আর যদি নট ইকুয়াল টু দিই 2 নট ইকুয়াল টু 4, মানে 2 ইকুয়াল টু 4 হবে না। এটা হলো যে আমাদের কি ফলাফল বা আনসার এই ধরনের আর কি। হ্যাঁ, তো এই জিনিসগুলো হলো যে এইগুলোর মাধ্যমে আসে। ঠিক আছে, সবচেয়ে বেশি আমরা ইউজ করি হলো যে এটা। ঠিক আছে, এটা মানে হলো যে কি, এখানে যদি এক্স প্লাস ইকুয়াল টু 3 থাকে, তার মানে বোঝাচ্ছে হলো যে এক্স ইকুয়াল টু এক্স কে, এক্স এর সাথেই সে যোগ করতেছে। আমার কথা ক্লিয়ার? তো এটা হলো যে এটা। ঠিক আছে, তারপরে আর কিছু আছে, কম্পারিজন অপারেটর, ওই যে কিছুক্ষণ আগে বললাম না কম্পারিজন। এই যে এইগুলা আমরা যদি কম্পারিজন করতে চাই, আমি সে ধরেন যে আমার আউটপুট হলো যে, সে ধরেন যে কম্পারিজন অপারেটর, আমি সে ধরেন যে বলতে চাচ্ছি নেম ইকুয়াল টু নেম, সে ধরেন যে আমি এখানে লিখি নেম ইকুয়াল টু যদি আহ, বাবু হয় তাহলে আনসার হবে ইয়েস। ঠিক আছে, এই যে নেম ইকুয়াল টু বাবু লিখলো, ঠিক আছে, এই যে এটা বাবু, এটা কিন্তু নেম ইকুয়াল টু বাবু, মানে কি একটা ভেরিয়েবলের ভিতরে আমি বাবু লিখছি, কিন্তু এটা কিন্তু কন্ডিশন না। কন্ডিশন হইলে আমি যদি কন্ডিশন দিতে হবে, ভেরিয়েবলের ভিতরে আমি কন্ডিশন দিচ্ছি না। ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা? আমরা যখন কন্ডিশনাল কোনো কিছুতে ইউজ করব বা কম্পারিজনের জন্য ইউজ করব, তখন আমরা এই অপারেটর গুলো ইউজ করব। ঠিক আছে, এটার মানে বোঝাচ্ছে ইকুয়াল। তারপরে আমি দেখাবো এইগুলোর ইউজ কিভাবে করতে হয়, এটা আমি দেখাবো। ঠিক আছে, নট ইকুয়াল টু, এটা ওই যে কিছুক্ষণ আগে বললাম গ্রেটার দেন, লেস দেন, এইগুলোই আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। এই যে দেখেন, ও এটা হলো কি আমাদের গ্রেটার দেন ইকুয়াল, আর এটা কি লেস দেন ইকুয়াল। ঠিক আছে, আর লজিক অপারেটর, লজিক হলো যে এন্ড অর নট। এই যে আমরা এখানে কিছু দেখেছি, এর বাইরেও আরো অনেক কিছু আছে যেগুলো হলো যে লজিক। আমরা দুই ভাবে লিখতে পারি এগুলোকে, এন্ড এভাবেও লিখতে পারি, অথবা কিভাবে লিখতে পারি, অথবা এইভাবে একটা, এইভাবে না, আহ এগুলো সবগুলোকে মুছি। আর কিভাবে লেখা যায়, আরেকটা হলো যে এইভাবে। ঠিক আছে, এইভাবে দুইটা সাইন দিলে আমাদের এন্ড অপারেটর হচ্ছে। ঠিক আছে, অর হইলো যে কি এরকম। ঠিক আছে, তো আমরা বুঝতে পারছি এন্ড হইলো যে এরকম, এন্ডটা যদি আমরা করি, আর অর হলো যেটা, আর নটটা কি, নটটা তো বলছি আপনাদেরকে, নটটা হলো এইটা। ঠিক আছে, তো আইডেন্টিটি অপারেটর এইগুলো প্রয়োজন নাই। বিট ওয়াইজ অপারেটরও আপনাদের মোস্টলি মনে হয় এই যে বিট ওয়াইজ, এগুলোকে বিট ওয়াইজ বলে, এই যে এন্ড অর। ঠিক আছে, এই যে এক্স অর, নটটা কই, নটটা এখানে থাকার কথা না, এই যে নট, নটটা আসলে এরকম না, নট ইকুয়াল টু এইরকমও লেখা যায়, নট ইকুয়াল টু, অথবা এটাও লেখা যায় এটা। ঠিক আছে, বিট ওয়াইজ অপারেটর, আবার অপারেটর প্রেসিডেন্স, এগুলো কিছু না, এগুলো পড়ার দরকার না, আমরা মেইন জিনিসগুলো পড়ে আসছি। আজকের আমরা মেইন একটু প্রোগ্রামের দিকে যাই নাকি? লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম না যে, সে ধরেন যে আমি স্ট্রিং একটা ভেরিয়েবল লিখি, যেটা সে ধরেন যে আমি বলতে চাচ্ছি যে সিটি, সিটি ইকুয়াল টু আমি দিলাম যে আই লাভ
আই লাভ ঢাকা সিটি, ঠিক আছে, ঢাকা সিটি, ঠিক আছে, আমি এটা লিখলাম, লিখে শিফট এন্টার দিয়ে নতুন লাইনে গেলাম, নতুন লাইনে গিয়ে আমি এটাকে যোগ করতে চাচ্ছি, ঠিক আছে, বা এটাকে আমি 10 বার দেখাতে চাচ্ছি, তাহলে আমি কি করব বলেন তো দেখি। আমি সে ধরেন যে রেজাল্ট আউটপুট ইকুয়াল টু এই যে এটা ভেরিয়েবল, এটা কোথায় স্টোর করা আছে, সিটি নামক যে ভেরিয়েবলটা আছে ওইখানে স্টোর করা আছে, ঠিক আছে। তো আমি আউটপুট ইকুয়াল টু এটাকে যদি 10 বার প্রিন্ট করতে চাই তাহলে কতবার হবে, 10 ইন্টু কি সিটি হবে না, সিটি। আমি যদি এখন এখানে যদি এটা দিলাম, এটাও কিন্তু ভেরিয়েবলের ভিতরে ঢুকলো, তার মানে এই ভেরিয়েবলকে যদি আমি প্রিন্ট করতে চাই আউটপুট হিসেবে, এটাকে সিঙ্গেল ভাবে লিখতে হবে না, ঠিক এরকম। তো এটা কি 10 বার করে হয়েছে। আর যদি আমি যদি একটা যদি স্পেস দিই লাস্টের দিকে, স্পেস দিয়ে এটাকে আপডেট করি, পরেরটাকেও যদি আপডেট করি, দেখেন স্পেস চলে আসে নাকি। তো আমরা এতটুক তো পারবো নাকি, এতটুক তো আমরা পারবো। এখন সে ধরেন যে আমার জানা নাই যে এটা কোন ডাটা টাইপ, আমি যে এখানে যে ডেটাটা দিয়েছি আমি বলতেছি এটা স্ট্রিং এর, আসলে কি এটা স্ট্রিং ডেটা টাইপ বা এটা কি অবজেক্ট ডেটা টাইপ, আমরা স্ট্রিং কে আবার অবজেক্ট ডেটা টাইপও বলে থাকি, ঠিক আছে। তাহলে এটা কি টাইপের ডাটা টাইপ, এটা যদি আমি জানতে চাই তাহলে আমি একটা ফাংশন ইউজ করতে পারি যেটার নামটা হলো টাইপ। টাইপের ভিতরে আমরা এইগুলো লিখতে পারি। এখন আহ, হতে পারে যে টাইপটাকে আমরা মডিউলও বলতে পারি, ফাংশনও বলতে পারি। আমি অনেক সময় আপনাদেরকে মডিউল বলবো, আবার অনেক সময় ফাংশন বলবো। আমি ধরে নিবেন যে এগুলো একই রকম, ঠিক আছে। যেখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে থাকে যে কোনো ধরনের ফাংশন, তাহলে এগুলোকে আমরা মডিউল হিসেবে আমরা এগুলোকে গণনা করতে পারি, ঠিক আছে। তো সে ধরেন যে সিটিকে আমি এখানে ঢুকাইলাম, যে আমি আসলে জানতে চাচ্ছি এই সিটির ভিতরে যে ভেরিয়েবলটা আছে ওটা আসলে কোন টাইপের ডেটা। তো এটা কি বলতেছে, এসটিআর মানে কি বলেন তো দেখি, কেউ বলতে পারবেন এসটিআর মানে কি? স্ট্রিং। স্ট্রিং ডেটা টাইপ, কারেক্ট, খুব সুন্দরভাবে ধরেছেন আপনি। এখন আমরা আসি, তো এইভাবে কি আমি জাস্টিফাই করতে পারবো না, এইভাবে কি আমি চেক করতে পারবো না? আমি যদি কনফিউজ থাকি কোনো একটা ডেটা টাইপ সম্পর্কে, তাহলে কি আমি চেক করতে পারবো? অনেক সময় হয় কি যে আমরা 10,000 20,000 ডেটা নিয়ে কাজ করে থাকি, এটা লাস্ট ক্লাসে পড়েছিলাম, এটাকে বন্ধ করে দিই। ওকে, আমরা অনেক সময় 10,000 20,000 ডেটা নিয়ে কাজ করে থাকি, তাই না? আমি ইভেন আমার তো মাস শেষে ডেটায় 1 লাখ 2 লাখ ডেটা হয়ে যায়। তো আমাদের এই কলামের ভিতরে আসলে আমি শুরুর দিকে দেখতেছি 1 2 3 করে, তো 10,500 এর পরে দেখলাম যে ওখানে লেখা আছে, সে ধরেন যে এআই এরকম লেখা আছে, ঠিক আছে। তো এটা কি এই কলামে যা আছে এটা আমার খালি চোখে জাস্ট লিমিটেড এতদূর পর্যন্ত আমার একটা পেজের ভিতরে ধরে, বাকিটা আমি স্ক্রোল করে করে দেখতে হয়, বাকিটা আরেকটা পেজে যাবে বা স্ক্রোল করে করে দেখতে হয়। তখন আমি আমার চোখে হয়তো বা এই ছোট্ট করে এটা পড়বেও না, তখন আমি ওই কলামকে আমি ডিরেক্টলি যদি এই কলামটা যদি এই কলামের নামটা যদি এই কলাম হয়, তাহলে আমি কি টাইপ ইকুয়াল টু ইকুয়াল না দিয়ে ব্র্যাকেটের ভিতরে যদি এ লিখি, তাহলে ওই কলামটা সম্পর্কে আমি জানতে পারবো না, ওই কলামটা সম্পর্কে সে কি দিবে, এসটিআর দিবে, নট নাম্বার, ঠিক আছে। বুঝতে পারছেন বিষয়টা? তো এই কারণে আসলে আমরা কাজগুলো করে থাকি। তো আমাদের প্রোগ্রামিংটা প্রত্যেকটা রিয়েল ওয়ার্ল্ডের সাথে খুবই খুবই সামঞ্জস্য, খুবই খুবই সামঞ্জস্য, ঠিক আছে। তো আমরা একটা ছোট্ট একটা প্রোগ্রাম বানাবো, ছোট্ট একটা প্রোগ্রাম বানাবো, প্রোগ্রামের আনসারটা দেখার চেষ্টা করব, ঠিক আছে। সে ধরেন যে আহ, আজকের আমি আপনাদেরকে দেখাবো ইফ এলস প্রোগ্রাম। তো আমি এখানে একটু ছোট করে মার্ক ডাউন করে নিই, মার্ক ডাউন করে এটার নামটা দিই ইফ এলস প্রোগ্রাম বা কন্ডিশনাল প্রোগ্রাম। ইফ এলস মানে কি? ইফ এলস এর বাংলা কেউ কি বলতে পারবেন? ইফ এলস এর বাংলা কি? ইফ মানে কি আর এলস মানে কি? যদি কিন্তু। এক্স্যাক্টলি, যদি অথবা কিন্তু নাকি। তার মানে যদি এটা না হয় এটা হয়, বা যদি এটা হয় অথবা কিন্তু এটা হয়, অনেকটা এই ধরনের কিছু প্রোগ্রাম হইতেই পারে আমাদের। তো আমরা এই ধরনের ছোট একটা প্রোগ্রাম বানাবো। সে ধরেন যে মিন্টু নামে একজন স্টুডেন্ট, সে বাংলা নামে বাংলায় পেয়েছে কত, 70। মিন্টু নামে একজন স্টুডেন্ট, সে বাংলায় পেয়েছে 70। তাহলে আমি ইফ দিয়ে
যদি কন্ডিশনে আমি এই জিনিসটা লিখি যে বাংলা ইকুয়াল টু, এখন এখানে যদি ইকুয়াল টু দিই তাহলে কি হবে? এটা কিন্তু ভেরিয়েবল, বাংলার ভিতরে সে 70 পাইছে, এটা ভেরিয়েবল। কিন্তু আমি যখন কন্ডিশন হিসেবে ইউজ করতেছি, ইফ এর ভিতরে আমি একটা কন্ডিশন দিচ্ছি, তখন কি কন্ডিশনটা কখনো কম্পেয়ারের ক্ষেত্রে কন্ডিশনটা হয়, তখন আমাকে এখানে কি দিতে হবে? ডাবল ইকুয়াল। আমি বলতে চাচ্ছি যদি বাংলায় যদি 70 থেকে থাকে, 70টা কোথায়? এই জায়গায় চেক করবে সে, ঠিক আছে? বাংলা ইকুয়াল টু যদি 70 পেয়ে থাকে, তাহলে এটার আনসারটা কি হবে? এটার আনসারটা হবে প্রিন্ট এ মাইনাস, ঠিক আছে? আমি এটা দিলাম, ঠিক আছে? এখন ধরেন যে আমার এখানে একটা স্পেস আছে, আপনারা কি দেখতে পাচ্ছেন স্পেসটা? দেখা যাচ্ছে স্পেস? এখানে একটা স্পেস আছে, ঠিক আছে? এই স্পেসটা অনেক সময় অনেকে ভুলে যায়। আমাদের স্টুডেন্টরা প্রায় সময় ভুল করে কোনটা জানেন? এই যে এখানে, এইখানে আমার যখন কন্ডিশনটা শেষ হয়ে যাবে, আমি যখন ব্র্যাকেট দিয়ে শেষ করে দিব, তখন এটা একটা কোলন আছে, এই কোলনটা যখনই দিব তখনই আমি আমার কন্ডিশনটা যদি এইটা হয়, এটা আনসার কি? আমি যদি এখানে কোলনটা না দিই তাহলে কিন্তু শুরু থেকে শুরু করবো। মানে কি? মানে হলো যে এই কন্ডিশনটা আমার এখন পর্যন্ত কি হয় নাই? শেষ হয় নাই। তো আমার কন্ডিশনটা শেষ করতে হবে এইটার মাধ্যমে, ঠিক আছে? শেষ করলাম, এখন প্রিন্ট দিলাম। প্রিন্ট, এটার ভিতরে ব্র্যাকেটে আমি লিখলাম এ মাইনাস, ঠিক আছে? যদি এটা যদি না হয় তাহলে কি হবে? যদি না হয় তাহলে কি? এলস। এখন এটার পরেও যদি আমি দিই, এই যে এটা শেষ হয়ে গেছে, এরপরে আমার এখানে আসছে, আমি জাস্ট একটা ব্যাক স্পেস দিয়ে পিছনে চলে যাব, একেবারে শুরু থেকে শুরু হবে। এখন এখন এলস কন্ডিশন। এখন এলস এর ক্ষেত্রে আমাকে কিন্তু কোনো কন্ডিশন দিতে হয় না, বলতেছে যদি এটা হয় তাহলে এ মাইনাস, আর যদি এটা না হয় কিন্তু, যদি এটা হয় অথবা কিন্তু না হয় তাহলে কি হবে? প্রিন্ট ধরেন যে আননোন গ্রেড, ঠিক আছে? আননোন গ্রেড দিলাম, ঠিক আছে? আননোন গ্রেড দিলাম। এখন আনসারটা কি আসবে? আনসারটা আসবে এ মাইনাস আসবে। কেন এ মাইনাস আসলো? এখন সে ধরেন যে আমি সিমিলার প্রোগ্রামটাই আমি যদি মাল্টিপল ভাবে চিন্তা করি, সে ধরেন যে ইফ ইকুয়াল টু বাংলা ইকুয়াল টু 70, আবার আমি এটাকে কপি করলাম, আমি এখন এখানে আরেকটা ইফ, তাহলে কিন্তু দুইটা হয়ে গেল। আসলে কি আমার প্রোগ্রামটা সঠিক না? আমার এখানে এলস ইফ দিতে হবে। এলস ইফটাকে আমরা কিভাবে লিখি? এল ইফ লিখি, এল শর্টকাটে এল লিখি, ঠিক আছে? তার মানে এটার মানে কি? ইফ যদি হয়, আর যদি এলিফ মানে কি? তাহলে এলিফ মানে হলো যে যদি না, বুঝতে পারছেন? তাহলে বাংলা ইকুয়াল টু যদি 70 হয়, ঠিক আছে? বাংলা ইকুয়াল টু যদি 70, তো উপরে আছে 80 দিলাম এটা, ঠিক আছে? তাহলে এটা হবে এ প্লাস। তাহলে আমি যদি বাংলা স্কোর মিন্টু মিয়া তার স্কোরটা 80 দিয়ে দিলাম, তাহলে তার গ্রেড কত আসবে? এ প্লাস আসবে। ব্যাক এন্ডে আমরা এইভাবে কাজগুলো করে থাকি, বুঝতে পারছেন বিষয়টা? আমরা কিভাবে কাজগুলো করে থাকি, এইভাবে করে থাকি। এই প্রসেসটা কেউ কি বুঝতে পারেন নাই, এরকম কি কেউ আছেন? আরেকবার বুঝাইতে হবে। কেউ যদি থাকেন আমাকে আনসার করতে পারেন, আমি আরেকবার বুঝাবো। আর যদি না থাকেন তাহলে এল আমি ইফটা একটু পারেন দাদা, এল ইফটা একবার বলেন। ওকে, আচ্ছা, আমি একটু স্ক্রিনশট নিই এটা। এখানে না, স্নিপিং। ঠিক আছে, ওকে। আমি এখন আসি যে সে ধরো যে মিন্টু মিয়া, সে বাংলায় পেলো স্কোর 80। বাংলায় কত পেলো? 80 পেলো।
এখন একটা প্রোগ্রাম, সে ধরেন যে আমাদের তো এবার এইচএসসি গ্রেডিং সিস্টেমটা বের হয়েছে, তাই না? এইচএসসি সবার রেজাল্ট বের হয়েছে, অনেকে ফেল করেছে, অনেকে পাস করেছে, অনেকে ভালো রেজাল্ট করেছে, অনেকে খারাপ রেজাল্ট করেছে, তাই না? তো এই যে এই রেজাল্টটা ওরা দেখতে পাচ্ছে কিসের কিসের মাধ্যমে? ওয়েবসাইটের মাধ্যমে, তাই না? তো এই ওয়েবসাইটে যে রেজাল্টটা বের হচ্ছে, সে কিভাবে বুঝলো যে 80 হইলে এটা A প্লাস? সে কিভাবে বুঝলো এটা 70 হইলে এটা A মাইনাস? ঠিক আছে? তো এই প্রোগ্রামটা আমি ছোট্ট করে একটা জাস্ট, আরো অনেক কন্ডিশন দিতে হয়, আরো অনেক কন্ডিশন দিতে হয়, আমি জাস্ট ছোট্ট করে একটা বুঝালাম যে মিন্টু মিয়া সে 80 পেল, এখন 80টাকে সে প্রথম ধাপে খুঁজবে। প্রথম ধাপে ইফ কন্ডিশনের ভিতরে ঢুকে দেখলো বাংলা ইকুয়াল টু কি দিয়ে আছে, 70 দেওয়া আছে। তার মানে দেখলো যে কি 70 দিয়ে আছে, 70টা কি মিলতেছে 80-র সাথে? মিলতেছে না। তখন কি সে এখান থেকে আউট হয়ে যাবে, উইপ আউট হয়ে যাবে। উইপ আউট হয়ে কোথায় যাবে? সেকেন্ড কন্ডিশনে এসে ঢুকবে। সেকেন্ড কন্ডিশনে গিয়ে দেখলো সে বাংলা ইকুয়াল টু কি 80, তার মানে এটা ম্যাচ হয়ে গেছে। দেন সে আউটপুট হিসেবে A প্লাস তাকে দেখাচ্ছে, শো করতেছে। আমার কথা ক্লিয়ার? এখন সে ধরেন যে 80 না দিয়ে এখানে যদি 90 থাকতো, তাহলে আনসার কি দিত বলেন তো দেখি কেউ একজন? এখানে যদি 90 থাকতো তাহলে আননোন গ্রেড দেখাইতো। আননোন গ্রেড দেখাইতো। কেন দেখাইতো? কেন দেখাইতো? আর উপরে কারণ দুটো কন্ডিশনের হ্যাঁ, প্রথম দুইটা কন্ডিশনে কোনো কিছু মিলতেছে না। সেকেন্ড কন্ডিশন, লাস্ট কন্ডিশন হলো এল, মানে একদম শেষ, এর বাইরে আর কোনো কন্ডিশন নাই, তখন হবে কি আননোন গ্রেড। রাইট? আমার কথা ক্লিয়ার? বুঝতে পারছেন কিভাবে কাজ করতেছে? আমি জাস্ট ছোট একটা রিয়েল ওয়ার্ল্ডের এক্সাম্পল দিলাম, ঠিক আছে, যে কিভাবে আসলে কাজ করতে হয়। এখন ধরেন যে গ্রেডিং সিস্টেম কি এতটাই সোজা বানানো, বা লজিকটা কি এতই সোজা? না, এত সোজা না। তো অ্যাকচুয়াল গ্রেডিং সিস্টেমটা কিরকম হয় আমরা একটু দেখি। সে ধরেন যে একজন স্কোর পেল কত, 70, একজন স্কোর পেল 70। আমরা এখন কন্ডিশন সাজাবো। কন্ডিশনটা হলো যে ইফ আমি সে ধরেন যে 3টা কন্ডিশন দিব। সে ধরেন যে বাংলাদেশের নতুন একটা সিস্টেম বের হলো যেখানে A প্লাস, A মাইনাস, এই 3টা বাইরে যদি সে কোনো গ্রেড পায় তাহলে এটা ফেল, আর কোনো গ্রেড নাই। ঠিক আছে? তাহলে ওই ধরনের সিস্টেমের ক্ষেত্রে কি হবে? কন্ডিশন কন্ডিশন বাকি A প্লাস এর ক্ষেত্রে গ্রেড ও সিস্টেম, বাংলাদেশে বর্তমানে যে সিস্টেম চলতেছে ওই সিস্টেম, এর A গ্রেডের সিস্টেমটাও সেম, A মাইনাস এর গ্রেড ও সিস্টেম সেম। ঠিক আছে? বাট ফেলটা সে ধরেন যে আগে 40-এ ফেল করতো, এখন ধরেন যে সে 50 পেলে ফেল। ঠিক আছে? এই ধরনের কিছু একটা চিন্তা করি আমরা। ঠিক আছে? তাহলে কি হবে? তাহলে সে ধরেন যে 80, তাহলে 80 পেতে হলে তাকে স্কোরটা কত এর ভিতরে রাখতে হবে? কেউ কি জানেন 80 পেতে হলে গ্রেডটা কত এর ভিতরে রাখতে হবে? 80 পেতে হলে আমাকে কত থেকে কত রাখতে হবে A প্লাস স্কোর? আমাকে 80 থেকে কত পর্যন্ত? 100 পর্যন্ত যদি আমি পাই তাহলে এটা কি A প্লাস গ্রেড হবে নাকি? তো সে ধরেন যে কোনো একজন স্টুডেন্ট ওভারঅল স্কোর পেয়েছে 70, ঠিক আছে, তাহলে তার গ্রেডটা কত হবে? তো আমি যদি এখানে গ্রেডিং সিস্টেম ইমপ্লিমেন্ট করি তাহলে কি হবে? স্কোর ইজ গ্রেটার দেন ইকুয়াল টু যদি 80 হয়, মানে 80 স্কোর সমান যদি 80 এবং 80 থেকে যদি বড় হয়, এন্ড অপারেটর ইউজ করি, এন্ড এখানে এন্ড দিলাম, এন্ড স্কোর যদি 100 থেকে 100 অথবা 100 থেকে যদি ছোট হয় তাহলে স্কোর গ্রেডটা হবে কত? প্রিন্ট A প্লাস। A প্লাস। ঠিক আছে? এখানে আমি কয়টা কন্ডিশন দিছি বলেন তো দেখি কেউ? 2টা কন্ডিশন। 2টা। কারণ আমি যেটা রিয়েলি আমাদের বাংলাদেশের যে সিস্টেমটা এক্সিস্ট করে ওখানে বিটুইন আছে গ্রেড, তাই না? 80 থেকে 100 এর ভিতরে। তার মানে কি 80 থেকে 100 মানে বোঝাচ্ছে কি 80 অথবা 80-র উপরে যদি পায় এবং 100 এবং 100-র নিচে যদি পায় তাহলে তার কি গ্রেডটা কি A প্লাস। এখন আমি আরেকটা গ্রেড দিচ্ছি এলিফ। ঠিক আছে? এলিফ, এলিফ যদি আমার স্কোর যদি আমার গ্রেটার দেন ইকুয়াল টু কত থেকে কত? আমি বললাম যে এটা সে ধরেন যে আমি বললাম যে 60 থেকে এন্ড স্কোর দিলাম
সে ধরেন যে ইকুয়াল টু 79 যদি হয় তাহলে সে পাবে এ, প্রিন্ট এ। তারপরেরটা কি হবে, আবার যদি এল ইফ ইউজ করি তাহলে আমার স্কোর আমি বললাম যে ইকুয়াল টু 50 থেকে স্কোর ইকুয়াল টু আমি দিলাম কত 59 যদি হয় তাহলে সে হবে প্রিন্ট এ মাইনাস। ঠিক আছে, আর এলস এই তিনটা কন্ডিশনের বাইরে যদি সে হয় তাহলে প্রিন্ট করবে ফেল। ঠিক আছে, তো এখন সে কি পাবে বলেন তো দেখি, সে ধর যে সে 75, তার আনসার কত আসার কথা, এ আসবে নাকি এ মাইনাস এ প্লাস আসবে নাকি এ মাইনাস আসবে? আনসার কত আসবে তার? আনসার আসার কথা এ না? এ। তাহলে আমরা একটু দেখি এ আসে কিনা। এখানে ইরর দিচ্ছে, বলতেছে দি স্কোর ইজ নট ডিফাইন্ড। ঠিক আছে, কেন এই জিনিসটা ভুল বলতেছে বলেন তো দেখি? এটার মানেটা কি আমাদেরকে বুঝতে হবে, যে কোনো ইরর দিলে আমাদের ভয় পাওয়ার কিছু না। এই ইররটার আনসারটাও কিন্তু সে বলে দেয় যে আসলে আমি কোন জায়গাটাতে ভুল করছি। তার মানে সে বলতেছে কি নেম স্কোর ইজ নট ডিফাইন্ড, মানে কি আমি তো স্কোর ডিফাইন করছি, তাহলে সে বুঝতেছে না কেন কোন জায়গাটাতে প্রবলেম বলেন তো দেখি? small letter. এক্স্যাক্টলি, Capital letter. এক্স্যাক্টলি। আইকন প্রোগ্রাম ইজ এ কেস সেনসিটিভ প্রোগ্রাম। ঠিক আছে, ইভেন আপনি যদি তাকে যা বলেন যে জুয়েল, জুয়েল সে ধরেন যে আপনি একজন জুয়েল আছে, একটাতে আপনি ওকে মেনশন করলেন যেটা ছোট হাতে দিয়ে, আরেকটা জায়গায় ওকে মেনশন করলেন যেটা বড় হাতে দিয়ে, সে মনে করবে দুইটা আলাদা আলাদা পার্সন। বুঝতে পারছেন বিষয়টা? তো ভেরিয়েবল মাস্ট বি when you are mentioning must ensure that the variable must match with your conditional variable also। ঠিক আছে, তো আমাদের কন্ডিশনাল ভেরিয়েবল কি স্কোর, এটা তো আমি এখানে বারবার স্কোর লিখছি সব ছোট হাতে, তো আমি এটাকে পরিবর্তন করব নাকি এটাকে পরিবর্তন করাটা সবচেয়ে বেশি আমার ভালো হবে? কোনটা? উপরেরটা। উপরেরটা। একদম এটা পরিবর্তন করে দিলাম কেন? এটাও কিন্তু একটা পারফরম্যান্স অপটিমাইজেশন। ঠিক আছে, যে আমি সময় বেশি ক্ষেপণ করলাম না, যে আমি প্রত্যেক জায়গায় বড় এই যে এজটাকে পরিবর্তন করে করে সময়টা আর ক্ষেপণ করলাম না। বুঝতে পারছেন? একটা ভার্সেস অনেকগুলা। ঠিক আছে, তো আমরা এখন দেখবো, এখন শিফট এন্টার যদি দিই এ প্লাস, এখন এ প্লাস আসছে, এ প্লাসটা কি আসলে কি সঠিক হইলো? আনসারটা কি সঠিক হইলো বলেন তো দেখি? না। তাহলে আসলে কোন জায়গাটাতে ভুল হয়েছে কেউ কি বলতে পারবেন? আসলে আমি যে অপারেটরটা দিচ্ছি এন্ড, মেবি এখানে কোন একটা ভুল হয়েছে যার কারণে এটা আমাকে কি দিচ্ছে, সঠিক আনসার দিচ্ছে না। তাহলে আমি এন্ডটাকে একটু পরিবর্তন করে দেখি। আবার রান দিই, এখন কি এই আসছে, এখন কি সঠিক হয়েছে? হ্যাঁ সঠিক। এখন থেকে তাহলে আমরা যদি দুইটা কন্ডিশন লিখি, আমরা এন্ড অর নট এগুলোকে আমরা কি যেরকম টেক্সট দিয়ে লিখবো এন্ড অর নট। ঠিক আছে, মানে বিট ওয়াইজ অপারেটর ইউজ করব না আমরা। ক্লিয়ার? মানে পাইথনের ক্ষেত্রে হয়তো বিট ওয়াইজ অপারেটর কাজ করে না। এখন আমরা হোয়াইল লুপে আসি। হোয়াইল লুপের কাজ কি বলেন তো দেখি? সে ধরেন যে আমি একটা হোয়াইল লুপের একটা প্রোগ্রাম লিখি, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আসলে এটা কিভাবে কাজ করে। তার আগে আমি এখানে মার্ক ডাউন করে নিই। ঠিক আছে, আপনারা হয়তো বা রিলেট করতে পারতেছেন না যে এটা আসলে ডেটা অ্যানালাইসিস এর সাথে কেন কাজে লাগে। এই ছোট ছোট জিনিসগুলো আমাদের শেখা কেন জরুরি? কারণ আমরা বেসিক থেকে শিখে অ্যাডভান্সে যাচ্ছি, এই ছোট ছোট জিনিসগুলো কোনো না কোনো সময় আমাদেরকে অ্যাডভান্স কাজে হেল্প করবে কোনো না কোনো সময়। ঠিক আছে, আমি যদি প্লেনের গিয়ার কিভাবে মারতে হয় এটা না শিখে যদি আমি প্লেনের উপর চড়ি বা প্লেনকে যদি চালাই, তাহলে কিন্তু প্লেনটা শুরুতে মাটিতে নিচে নেমে পড়ে যাবে। ঠিক আছে, তো আমাদেরকে মাস্ট বি পেশেন্ট থাকতে হবে, টাইমটা নিয়ে আমরা খুবই পেশেন্টলি কাজ করব। ঠিক আছে, খুব সুন্দরভাবে বুঝে বুঝে কাজ করব, যেন আমরা সবকিছু যেন সম্পর্কে যেন ভালোভাবে জানি। ইভেন আমরা যদি সিঙ্গেল থিং ইফ উই মিস,
সামথিং ইন বিটুইন দি ক্লাস, আমি অবশ্যই অবহিত করব কাকে, অবশ্যই আমাকে অবহিত করবে, ঠিক আছে। ওকে, এখন আমি মার্ক ডাউন করলাম, এই যে মার্ক ডাউন দিয়ে আমরা কি করি, নোট করে রাখতেছি, ঠিক আছে। এটা আমি এখন যেটা করতেছি এটা হলো যে হোয়াইল লুপ। হোয়াইল লুপ, হোয়াইল লুপ কিভাবে কাজ করে, হোয়াইল লুপের ফাংশনালিটিটা আমরা একটু দেখি। ইফ এলস এর কন্ডিশনটা কি, ইফ এলস এর ক্ষেত্রে একটা স্টেটমেন্ট থাকে, ঠিক আছে। ইফ এলস এর ক্ষেত্রে একটা স্টেটমেন্ট থাকে, স্টেটমেন্ট, একটা স্টেটমেন্ট থাকে ইফ এলস এর ক্ষেত্রে, তারপরে ইফ দিয়ে কন্ডিশনটা শুরু হয় নাকি, কন্ডিশন, কন্ডিশন, আর যদি কন্ডিশনটা যদি মিলে তাহলে কি হয়, প্রিন্ট করে আনসারটা, ঠিক আছে, প্রিন্ট, আনসারটা প্রিন্ট করে, ঠিক আছে। অথবা যদি এটা না হয় তাহলে এলস দিয়ে আরেকটা দেখায়, এরকমই তো হয় নাকি। এখন সে ধরেন যে হোয়াইল লুপের ক্ষেত্রে কি, তাহলে হোয়াইল লুপের ক্ষেত্রে ইনিশিয়ালাইজেশনটা আগে বসে, ইনিশিয়ালাইজেশন, ইনিশিয়ালাইজেশনের বাংলা কি কেউ কি বলতে পারবেন, ইনিশিয়ালাইজেশনের বাংলা, ইনিশিয়ালাইজেশন হলো যে ভিত্তি, ঠিক আছে। ইনিশিয়ালাইজেশন কি, ভিত্তি। এর আগেরটা কি ছিল, স্টেটমেন্ট, স্টেটমেন্ট কোনটা, স্কোর ইকুয়াল টু 75, দিস ইজ স্টেটমেন্ট। এবং এখন যদি আমি যদি ইনিশিয়ালাইজেশনটা লিখি তাহলে কিভাবে লিখবো, সেই ধরুন যে স্টার ইকুয়াল টু 1 দিলাম, দিস ইজ উই কল্ড ইনিশিয়ালাইজেশন, এটাকে আমরা কি বলি, ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশন মানে কি, স্টার্টিং পয়েন্টটা কোনটা বা ভিত্তিটা কোনটা, কোনখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে। তো ইনিশিয়ালাইজেশন হলো যে 1, যেখান থেকে শুরু হয়েছে। হোয়াইল, যখন, হোয়াইল যখন, যখন স্টার্ট ইকুয়াল টু 10 পেয়ে যাবে, লেস দেন অথবা 10 যদি হয়, এটা হলো যে আমার কি কন্ডিশন, যদি হয় তাহলে আমি কি করব, ও এইখানের ক্ষেত্রেও কিন্তু সেম এই জিনিসটা দিতে হবে, হ্যাঁ। এই জিনিসটা যদি না দিই তাহলে শুরু থেকে শুরু, কন্ডিশন যদি হয় তাহলে আমাকে প্রিন্ট করতে হবে কি, এইটাকে। এখন এইটাকে প্রিন্ট করতে গেলে আমাকে কি করতে হবে, এটা সে ধরেন যে এতটুকু পর্যন্ত করলাম, করার পরে আমাকে কিন্তু আবার স্টার প্লাস ইকুয়াল টু 1 দিতে হবে, কেন এটা, বা আমি যদি এটাকে এভাবে নাও লিখি, এই যে প্লাস ইকুয়াল টু 1 দিলাম না, এটা এভাবে যদি না লিখি তাহলে কিভাবে লিখি, আরো সোজা ভাবে স্টার্ট ইকুয়াল টু স্টার প্লাস 1, ঠিক আছে। এটা লেখার পরে এটা কি বলা হয়, এটাকে আমরা বলি ইন্টারভাল, ঠিক আছে। এটাকে আমরা কি বলি, ইন্টারভাল। ইন্টারভালটা কি, ইন্টারভালটা কি ধরনের হয়, এদার এটা ইনক্রিমেন্টাল, ইনক্রিমেন্টাল অর ডিক্রিমেন্টাল, ঠিক আছে। তাহলে আমি এটা কি দিছি, ইনক্রিমেন্টাল দিছি, আমি কিন্তু ডিক্রিমেন্টাল দিই নাই, ঠিক আছে। তারপরে যদি এই কন্ডিশন যদি মিট করতে থাকে এবং শেষ হয় তাহলে আমার কি প্রিন্ট ইকুয়াল টু লাস্টের দিকে যেন এন্ড আনসারটা দেয়। এই জিনিসটাতে আমরা একটু বোঝার চেষ্টা করি যে এখানে আসলে কি হচ্ছে। দাদা একটু জুমটা একটু বাড়ায় দিলে ভালো হয়। বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে এখন, জি জি। ওকে। ওকে, এখন এখানে দেখেন যে আমার স্টারটা হলো কোথায়, আমার এখানে ইনিশিয়ালাইজ
আচ্ছা এটা এখন কোন দাঁড়ান একটু দাঁড়ান, কন্ট্রোল ভি, তাহলে এটা, এরপরে আমি এই ফর্ম। ওকে, এখন ইনিশিয়ালাইজেশন আমি কত দিছি? 1 দিছি, তাই তো? তার মানে 1 থেকে আমার স্টার্ট হচ্ছে 1। সে যখন 1টা এর ভিতরে ঢুকছে, 1টা এই কন্ডিশনের ভিতর ঢুকলো, বললো যে আমার স্টার্টটা যদি লেস দেন ইকুয়াল টু 10, মানে কি 10-এর সমান অথবা 10-এর ছোট হয়, তার মানে কি কন্ডিশন মিলছে? একের কন্ডিশন কি মিলছে? তাহলে এটা কি প্রিন্ট হবে। তো এটা প্রিন্ট হইলো, 1 তো প্রিন্ট হইলোই, কন্ডিশন মিললো। দেন কন্ডিশনটা আবার কি হইলো? লুপ হয়ে চলে আসলো। এখন আবার একটা কোথায় ঢুকলো? এখানে ঢুকলো, ঠিক আছে? এক তো এক প্রথমে প্রিন্ট দিবে, তারপরটা হলো যে এখন ঢুকলো। ঢুকার পরে সে দেখলো যে আবার এই একটা কিসের, মানে এই যে একটা, আমি যদি আবার শুরু থেকে বলি, এই জায়গায় একটু ভুল করছি। প্রথমে তো স্ট্যাটিক ইকুয়াল টু 1, এটাকে আগে সে প্রিন্ট দিবে, 1টাকে প্রিন্ট দিল। এখন হোয়াইল লুপের ভিতরে ঢুকলো এই একটাকে নিয়ে হোয়াইল লুপের ভিতরে ঢুকলো, ঢুকে দেখলো যে একটা কি 10-এর সমান অথবা ছোট, যে কোনো একটা কন্ডিশন মিলতেছে নাকি। মিলার পরে সে স্টারটাকে এটাকে প্রিন্ট দিল, ভিতরে ভিতরে প্রিন্ট হলো এটা কি 1, কিসের মাধ্যমে? এটার মাধ্যমে প্রিন্ট হলো। প্রিন্ট হওয়ার পরে সে পরের ধাপে গিয়ে দেখতেছে, প্রিন্ট হওয়ার পর আবার বলতেছে কি এই যে স্টার্ট ইকুয়াল টু যে 1, এটা আবার যোগ হবে কত? 1-এর সাথে যোগ হবে, যোগ হয়ে কত হয়ে যাবে? 2 হবে নাকি। এখন 2 হইলো, এই 2টা বের হয়ে এখন কোথায় যাবে? ইনিশিয়ালাইজেশনে যাবে। ইনিশিয়ালাইজেশন এখন কত আমার? 2। তো আমার প্রিন্ট শুধু 2 হচ্ছে না, আমার ইনিশিয়ালাইজেশন এখন 2। এখন এই 2টা আবার কোথায় ঢুকতেছে? হোয়াইল লুপে ঢুকতেছে। এখন আমার কত আনসার? 2টা হোয়াইল লুপে ঢুকলো। 2টা কি কন্ডিশনের সাথে মিলছে? এটার সাথে কি মিলছে? মিলছে। মিলার পরে সে আবার এটাকে প্রিন্ট করতে গিয়ে দেখলো যে আবার কন্ডিশন আছে কি স্টার্ট প্লাস 1, আমার এটা কি 3 হিসেবে বের হইলো আমারটা। ঠিক আছে, এইভাবে 4, 5, 6 করে বের হইতে হইতে যখন আলটিমেট 10-এ আসলো, 10 দেখতেছে যে এটা কি সমান, এর থেকে বেশি বড় না। 10 আসলো, 10 আসার সাথে সাথে এটা প্রিন্ট হইলো, প্রিন্ট হয়ে 10 হয়ে গেল। ঠিক আছে, 10টা যখন আসলো, 10টা যখন প্রিন্ট করলো, প্রিন্ট করে সে তখন 10টা যখন বের হয়ে 11 হইলো। ঠিক আছে, এখানে তো 10টাকে প্রিন্ট করে ফেললো না, সে প্রিন্ট হয়ে গেল। ঠিক আছে, প্রিন্ট করার পরে সে যখন দেখলো যে 11, এই 11টা আবার হোয়াইল লুপে দিল। হোয়াইল লুপে দেওয়ার পরে এই 11টা কি মিলতেছে কন্ডিশনের সাথে? মিলতেছে না, তখন কি 11 আর প্রিন্ট হবে না। আমার কথা ক্লিয়ার? হোয়াইল লুপের কাজটা কিভাবে করতেছে কেউ কি বুঝতে পারছেন? ইয়েস। জি দাদা, বুঝতে পারছি। ওকে, এখন যদি আমি এটাকে যদি প্রিন্ট করি, দেখেন 1 থেকে 10 পর্যন্ত যাচ্ছে, আর এটা তো কন্ডিশনের বাইরে, এটা কি কন্ডিশনের বাইরে, সেজন্য এটা এন্ডটা একদম লাস্টের দিকে দিছি। ঠিক আছে, আর যদি আমি যদি কন্ডিশনের ভিতরে যদি দিতাম এটাকে, ধরেন যে এটার ভিতরে যদি থাকতো, তাহলে প্রত্যেকটা পর পর করে একটা করে আনসার দিত এন্ড। বুঝতে পারছেন? এই যে, তো এটা কি হবে? কন্ডিশনের বাইরে হবে, এটা আলাদা একটা। ঠিক আছে, এখন যদি আমি ডিক্রিমেন্টাল ওয়েতে যদি দেখাইতে বলি, তাহলে কিভাবে দেখাবে? এখানে যদি ডিক্রিমেন্টাল যদি বলি, তাহলে এখানে কি কি চেঞ্জেস আনতে হবে একটা একটা করে লেস বলবেন। দেন আর মাইনাস। শুধুমাত্র অতটুকু, আর কিছু করতে হবে না? কোন কোন জায়গায় চেঞ্জেস আসবে বলেন তো দেখি। ভাইয়া স্টার্ট ইজ ইকুয়াল টু 10 হবে, স্টার্ট ইকুয়াল টু 10 হবে, তারপর কন্ডিশন গ্রেটার দেন ইকুয়ালস টু 1 হবে, গ্রেটার দেন ইকুয়াল টু 1 হবে, দেন স্টার্ট ইজ ইকুয়াল টু স্টার্ট মাইনাস 1। -1 এক্স্যাক্টলি। এখন যদি আমি এটাকে প্রিন্ট দিই, 10 থেকে উল্টা দিক থেকে আসবে। ক্লিয়ার? বিষয়টা আমরা বুঝতে পারছি? কারো কি কোনো অসুবিধা হচ্ছে বুঝতে? আমরা হোয়াইল লুপ স্টেটমেন্ট দেখলাম, এখন আর কি দেখা যেতে পারে? আচ্ছা, এটাকে আরেকটু ছোট করি। ঠিক আছে, কারো কি কোনো অসুবিধা হচ্ছে? কেউ কি কোনো কিছু বুঝতে চাচ্ছেন বা সে বলতে চাচ্ছেন, বা আমি কি এটা কি আরেকবার বুঝাবো আপনাদেরকে, নাকি আরেকটু দিকে যাব? দাদা, ডাটা অ্যানালাইসিসে ওয়াইল লুপের ব্যবহার ঠিক কোথায় কোথায় হয় এটা যদি একটু বলতেন আর কি। এটা আসলে এভাবে এক্স্যাক্টলি বলতে পারতেছি না। আমরা যখন মেশিন লার্নিং এ কাজ করব,
আমরা যখন প্রেডিক্টিভ অ্যানালাইসিস নিয়ে কাজ করব, যখন আমরা এই কি বলে যে রোলিং মিনস রোলিং এভারেজ যখন বের করতে চাই, তখন আমাদেরকে হোয়াইল লুপ ইউজ করতে হবে। হ্যাঁ, তারপর কন্টিনিউয়াস আমাদেরকে টাইম সিরিজ অ্যানালাইসিস ফোরকাস্টিং করতে গেলে আমাদেরকে কি কন্টিনিউয়াস লুপ নিয়ে কাজ করতে হয় না, তো আমাদেরকে হোয়াইল লুপটা ইউজ করতে হবে প্রতিবার। ঠিক আছে, তো এই ধরনের বিভিন্ন ধরনের কাজে আমাদেরকে এই হোয়াইল লুপটা ইউজ করতে হবে। ইভেন হোয়াইল লুপ, ইফ এলস তো আমি বুঝাইলাম, ফর লুপ নামে আরেকটা লুপও আছে যেটা আমাদেরকে আরো বেশি কাজে দেয়। ঠিক আছে, আমাদের ফর লুপটাও কিন্তু জানতে হবে। ঠিক আছে, তো আমরা ফর লুপটা সম্পর্কে আজকে একটু ধারণা রাখবো। ঠিক আছে, তো আমরা ফর লুপটা সম্পর্কে আজকের একটু জানার চেষ্টা করি। ঠিক আছে, ফর লুপ আবার নানা ভাবে আমরা লিখি। ঠিক আছে, তো ফর লুপটা আমরা জানার আগে আমরা আরো কিছু এই ডাটা টাইপ সম্পর্কে জানবো। ঠিক আছে, এখন পর্যন্ত আমরা যে ডাটা টাইপ গুলো দেখছি, ডাটা টাইপ পাইথন নামে দেখি, একটু সার্চ দিই। গিগ থেকে না দেখে W3 স্কুল থেকে দেখি, এটা বেটার হবে। আমরা এখন পর্যন্ত স্ট্রিং ডাটা টাইপ দেখছি, তাই না? ইন্টিজার ডাটা টাইপ দেখছি, ফ্লোট ডাটা টাইপ দেখছি, এখনো কিন্তু আমরা লিস্ট দেখি নাই। আজকে আমরা লিস্ট দেখবো। ঠিক আছে, আবার এখানে লিস্ট, টাপল, রেঞ্জ, ডিকশনারি প্রত্যেকটা সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে, ওকে, আমরা একটু লিস্টের দিকে আসি। এখন আমি লিস্টটা ইউজ করি, মার্কডাউন লিস্ট। ঠিক আছে, লিস্ট মানে কি কেউ বলতে পারবেন? লিস্টের বাংলা কি? লিস্টের বাংলা কি? লিস্টের বাংলা কি? তালিকা। তালিকা, তাই না? তো সে ধরেন যে মরিয়ম হাউস, তা আমি কি বলতে পারি? সে ধরেন যে আমি অন্য কিছু ভাবে বলি যে সে ধরেন যে রাশেদ হাউস, তার মানে সে ধরেন যে বাড়ির নামটা হলো যে রাশেদ হাউস বা রাশেদ ফ্যামিলি। ঠিক আছে, ফ্যামিলি, রাশেদ ফ্যামিলি ইকুয়াল টু ওনাদের ফ্যামিলিতে কারা কারা আছেন। আমরা যখন লিস্ট নিয়ে কাজ করব তখন আমরা ঠাপ ব্র্যাকেট ইউজ করব। ঠিক আছে, তো তাদের ফ্যামিলিতে কারা কারা আছেন? হাজবেন্ড, ঠিক আছে, ওয়াইফ, রাশেদ এবং তার ওয়াইফ। ঠিক আছে, তারপরে আর কি আছে? সে ধরেন যে তার একটা বাচ্চা আছে, সন, তারপর তার একটা কি বলবো ডটার আছে, তারপর তার ফাদারও আছে। ঠিক আছে, আর এগুলো যেহেতু স্ট্রিং টাইপের ডেটা টাইপ, সেজন্য আমাকে এগুলো ডাবল কোটেশনের ভিতরে লিখতে হবে। ঠিক আছে, তো আমি এটাকে যদি আমি প্রিন্ট দিতে চাই, জাস্ট রাশেদ ফ্যামিলি নামে যদি প্রিন্ট দিই, তাহলে এটা এরকম। ঠিক আছে, এই লিস্টের বাংলা, তাহলে আমি যদি এটাকে ডিফাইন করি, এই লিস্টটা আমার আসলে কি? লিস্টটা আমাদের কাজে লাগে হলো যে কোনো কিছু স্টোর করার জন্য, একসাথে অনেকগুলো আইটেম স্টোর করার জন্য। ঠিক আছে, আমরা যখন বাজারে ব্যাগ নিয়ে যখন আমরা দোকানে যাই, ঠিক আছে, আমরা কি খালি একটা আইটেম নিয়ে আসি? আমরা কি মাল্টিপল আইটেম নিয়ে আসি না? সেই জন্য তো একটা ব্যাগ নিয়ে যাই। ইভেন যদি আমরা যদি ডিমও কিনি, আমরা কি এখন একটা দুইটা ডিম কিনি? আমরা কিনি কি 10টা 20টা না? তো এগুলো কি বাকেট। লিস্ট মানে কি? একটা বাকেট যেখানে আমরা মাল্টিপল আইটেম স্টোর করে রাখতে পারি। তো কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে ক্যান ইউ ডিফাইন হোয়াট ইজ লিস্ট, তাহলে কি আপনি ইংলিশে সুন্দরভাবে উত্তর দিতে পারেন না? লিস্ট ইজ এ বাকেট হোয়ার উই স্টোর মাল্টিপল টাইপস অফ আইটেমস। সিম্পলি আমরা এটা আনসার করতে পারি। আমরা বুকিশ আনসার না দিয়ে আমরা কিভাবে এটাকে সুন্দরভাবে আরো সুন্দরভাবে এক্সপ্লেন করতে পারি। আপনারা যারা রিমোট জব করতে চান, রিমোট জবে আপনি যখন বুকিশ আনসার দিবেন তারা কিন্তু হাসে। ঠিক আছে, আর যদি আপনি যদি একটু ফ্লেক্সিবল হইতে আপনি যদি সুন্দরভাবে আনসারটা দেন, আপনার গ্রামাটিক্যাল ভুল, হাজারটা ভুল ওইখানে থাকুক না কেন, তারা এটাকে রেসপেক্ট করে, তারা এটা সম্পর্কে আপনাকে আরো সুন্দরভাবে বলে যে এটা এইভাবে বলেন। ঠিক আছে, তো এই জিনিসটা আমি মনে আছে, আমি ডব্লিউপি পুল বলতেছি যে এটা ডব্লিউপিএস নাম শুনছেন? ডব্লিউপিএস এ কেউ কি কাজ করছেন? ডব্লিউপিএস এ কেউ কি কাজ করছেন? ডব্লিউপিএস কখনো ব্যবহার করছেন?
ডব্লিউপিএস। আমি এই ডব্লিউপিএস এ আমি থার্ড রাউন্ড পর্যন্ত ইন্টারভিউ দিতে গেছি। আমি ফোর্থ রাউন্ডে আমাকে কল করে না আর কি, কারণ থার্ড রাউন্ডে আমি খুব বাজেভাবে আনসার করছি অনেক কিছু, ঠিক আছে। তো ওইখান থেকে আপনাদেরকে বলা এই বিষয়গুলো, ঠিক আছে। তো এখন এই লিস্টটা আমি দেখতে পাচ্ছি রাশেদ প্রেমী, সে ধরেন যে আমি ফার্নিচার যদি স্টোর করতে চাই, যে আমি সে ধরেন যে একটা দোকানের নাম হলো যে কি প্যারিস ফার্নিচার, ঠিক আছে। ফার্নিচার প্যারিস ফার্নিচার তারা বিক্রি করে হইলো যে কি কি, তারা বিক্রি করে টেবিল, চেয়ার, বেড, সোফা, আলনা, আলমিরা, ঠিক আছে, আলমিরা। তারপরে আর কি বিক্রি করতে পারে, টেবিল চেয়ার, টেবিলস না দিয়ে টেবিল চেয়ার, বেড, সোফা, আলমিরা, তারপর ডেস্ক, ঠিক আছে, ডেস্ক দিলাম, ঠিক আছে। তো এগুলো সবগুলোকে ডাবল কোটে করি। খুব সোজা না বিষয়গুলো, কিন্তু আপনারা যদি প্র্যাকটিস না করেন না, এগুলো কিন্তু অনেক কঠিন লাগবে আপনাদের, ঠিক আছে। আমি যখন অ্যাডভান্সের দিকে যাব তখন কিন্তু আপনারা আর ওই পিছনের গুলো প্র্যাকটিস করার টাইম পাবেন না, এখনই টাইম প্র্যাকটিস করার, ঠিক আছে। এখন আমি ফর লুপ স্টেটমেন্টের মাধ্যমে আমি এইগুলোকে এইভাবে দেখাতে চাচ্ছি। এটা কি আসলে কোনো দেখানো হয়? এভাবে কি কেউ দেখায়? তো সফটওয়্যারে আমরা এগুলোকে কিভাবে দেখাইতে পারি? তো আমরা এটার জন্য ফর লুপ ইউজ করতে পারি। একটার পর একটা যেন লুপ আকারে আসে, টেবিলের পর চেয়ার, চেয়ারের পরে বেড, বেডের পর সোফা, সোফার পর আলমিরা, আলমিরা পর ডেস্ক, এভাবে যেন আসে। এটার জন্য আমি কি করতে পারি? আমি ফর লুপ ইউজ করতে পারি। তো আমি ফরের আজকের একটা কন্ডিশনাল ফাংশন দেখাই, ঠিক আছে, ফর লুপটা কিভাবে ইউজ করে। মার্কডাউন দিলাম, ফর লুপ, ঠিক আছে। আমি ফর দিলাম কন্ডিশন, ফরের ভিতরে লিস্ট টাইটেল নামে আমি একটা নতুন একটা ভেরিয়েবল দিলাম। দাদা একটু ইন্টারাপ্ট করবো। হ্যাঁ বলেন। দাদা এটা আপনি যে বোল্ড করলেন, এটা কি দিয়ে করলেন? এটা হলো যে মার্কডাউন। আমি এটা জাস্ট আমরা যখন ফোন করি তখন ফোন করবে, এটাকে চেঞ্জ করে কি আমি যখন দলে রিয়া লিখবো তখন মার্কডাউন, ঠিক আছে, মার্কডাউন। Clear? মার্কডাউন মানে লেখাটা তো বোল্ড আসে না আমার, তাই বোল্ড কিভাবে করব? মার্কডাউনে এই যে দুইটা হেড দিচ্ছি আমি, একটা হেড দিলে বড় হবে, দুইটা হেড দিলে আরেকটু ছোট হবে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। ওকে, এখন আমরা আসি ফর লুপ। ফরের ক্ষেত্রে ফরের পরে আমি একটা লিস্ট আইটেম নিলাম, যেটা হলো যে একটা ভেরিয়েবল নিলাম, ঠিক আছে। লিস্ট আইটেম ইন দিয়ে আমি এই ভেরিয়েবলটাকে কল দিলাম, যেটা হলো যে প্যারিস ফার্নিচার। তাহলে এটা বাংলা কি কেউ বলতে পারবেন? এটা বাংলা কি, এই সেন্টেন্সের বাংলা কি? এটা বাংলা কি কেউ বলতে পারবেন? দাদা প্যারিস ফার্নিচারে লিস্ট আইটেমের জন্য মানে আমরা যদি আরেকটু সুন্দরভাবে বলি তাহলে এটা বলবো এরকম, লিস্ট আইটেমের জন্য প্যারিস ফার্নিচারের মধ্যে, ঠিক আছে। তার মানে কি, লিস্ট আইটেম নামে একটা ভেরিয়েবলের জন্য আমি কি প্যারিস ফার্নিচারের মধ্য থেকে কি এই ডাটাগুলোকে আমি নিব। তার মানে কি প্যারিস ফার্নিচারের ভিতরে যে ডেটাগুলো আছে এগুলোকে কোথায় নিচ্ছি? লিস্ট আইটেমের মাধ্যমে এগুলোকে কি শো করতে চাচ্ছে আমি, এই জিনিসটা আমি বুঝাচ্ছি, ঠিক আছে। তার মানে আমাকে কি এখানে কোলন দিয়ে আমি এখানে কি দিব, প্রিন্ট। কোনটা আমি কি এখন প্যারিস ফার্নিচার লিখবো নাকি লিস্ট আইটেম লিখবো? কোনটা লিখবো? আমি লিস্ট আইটেমটা লিখবো, ঠিক আছে। কারণ কি প্যারিস ফার্নিচারের ভিতরে যে ডেটাগুলো আছে এগুলো লিস্ট আইটেমের ভিতরে ঢুকে গেছে। এখন এবার সুন্দরভাবে আসতেছে না, টেবিল, চেয়ার, বেড, সোফা। এখন একটু আসি যে রেঞ্জ টাইপের ডেটা টাইপটা দেখি। এখানে একটা রেঞ্জ আছে, হ্যাঁ। এই যে লিস্টের পরে রেঞ্জ, টাপলটা এখন না, টাপলটা আমি কিছুক্ষণ পরে দেখাবো। রেঞ্জটা দেখি রেঞ্জটা কিভাবে করে, ঠিক আছে।
আমি আরো বেশিক্ষণ পড়াবো না, আর 10-15 মিনিট পড়াবো, ঠিক আছে? রেঞ্জ ডাটা টাইপ, রেঞ্জ ডেটা টাইপ। রেঞ্জের ক্ষেত্রে আমাদের কি থাকে, রেঞ্জের স্ট্রাকচারটা কিরকম হয়? রেঞ্জের স্ট্রাকচারটা আমি এখানে হাইফেন দিয়ে আমি লিখি। রেঞ্জ সিনট্যাক্সটা হইলো যে এরকম, এটা রেঞ্জ স্টার্ট এন্ড ইন্টারভাল। এন্ড ইন্টারভালটা কি থাকে, আবার ব্র্যাকেটের ভিতরে আমি অপশনাল লিখে দিই। ইন্টারভালটা আবার অপশনাল, হ্যাঁ, ইন্টারভালটা আমাদের অপশনাল। এটা কেউ দিতেও পারে, নাও দিতে পারে, ঠিক আছে? তাহলে আমি আবার এই এন্ড ইকুয়াল টু আবার কন্ডিশন আছে, হ্যাঁ, এন্ড ইকুয়াল টু কন্ডিশন আছে। এই এন্ড ইকুয়াল টু মানে বোঝানো হচ্ছে এন্ড -1, ঠিক আছে? এটা মানে কি আমি এখন আপনাদেরকে বলতেছি। সে ধরেন যে স্টার্ট ইকুয়াল টু আমি দিলাম কত, 1, আর এন্ড ইকুয়াল টু আমি কত দিলাম, সে ধরেন যে 11 দিলাম। তাহলে এন্ড ইকুয়াল টু যদি এন্ড -1 হয়, আদতে আমার এন্ড হচ্ছে কত বলেন তো দেখি? 10। 10। এখন আপনি বলতে পারেন যে ভাই 10 কেন, 10ই কেন দিতে হবে, কেন আমাকে মাইনাস করতে হবে? আমি কি মাইনাস না করলে হয় না? কোয়েশন তো আসতে পারে মাথায়, আর কোয়েশন না আসলে কিন্তু কোয়েশন আনতে হবে। কারণ কি, আপনারা অ্যানালাইসিস শিখতেছেন। ইভেন যারা এসিসিএ পড়েন, মানে একা বা সিএ যারা করতে চান, পিকো যারা করতে চান, ঠিক আছে, তাদের কিন্তু এই ডাটা অ্যানালাইসিসের এই স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করতে হয়, ঠিক আছে? ডাটা অ্যানালাইসিস নামেই কিন্তু একটা টপিক থাকে ওদের। তো আপনারা কিন্তু এই জিনিসটা একটু দেখেন, ঠিক আছে? তো এই যে এন্ড ইকুয়াল টু কেন আমার -1, অবশ্যই আপনাদের এটা মাথায় আসতে হবে, ঠিক আছে? আসলে এটা কন্ডিশন। এটা আমি যে সিনট্যাক্সটা লিখতেছি, রেঞ্জ যে সিনট্যাক্সটা লিখতেছি, এটার আসলে কন্ডিশনই এটা। যখনই আমি এন্ড হিসেবে যে ভেরিয়েবলটা নিব, ওটা অলওয়েজ -1ই হবে। যে কোনো ধরনের রেঞ্জ টাইপের ডেটা টাইপ থাকে, এই স্ট্রাকচার, এই ক্যারেক্টারিস্টিক্স ফলো করে যে ধরনের ডেটা টাইপ গুলো ইউজ করা হয়, এগুলোতে অলওয়েজ এন্ডটা কি হয়, -1 দিয়ে শেষ হয়। তার মানে আমি যদি রেঞ্জ ইউজ করি, সে ধরুন যে আমি আউটপুট দিলাম, আউটপুট ইকুয়াল টু আমি আবার এই যে রেঞ্জটা আছে, রেঞ্জটা হলো কি ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট কোনো একটা ডেটা টাইপ না। রেঞ্জ কি অলওয়েজ একটা ডিপেন্ডেন্ট ডেটা টাইপ। ডিপেন্ডেন্ট কেন? সে হলো যে আগাছার মতো, সে নিজে নিজে বেড়ে উঠতে পায় না, সে কারোর উপর ভর করে উঠতে হয় তার, ঠিক আছে? তো রেঞ্জটা হলো যে এমন একটা যে ডিরেক্টলি তাকে আমি লিখতে পারি না। সে ধরুন যে রেঞ্জ ইকুয়াল টু আমি এভাবে লিখতে পারি না ডিরেক্টলি, ঠিক আছে? রেঞ্জ ইকুয়াল টু 1, কমা সে কমা না দিয়ে আমি এখানে স্টার দিলাম, কমা এন দিলাম, আর ইন্টারভাল আমি সে ধরুন যে 2 দিলাম, ঠিক আছে? এভাবে দিলাম। তো সে আমাকে আনসারটা দিবে। এইভাবে আনসারটা দিতে পারে না সে, কারণ কি, সে ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে? ইন্ডিপেন্ডেন্ট না, সে হলো কি ডিপেন্ডেন্ট। তো আউটপুটটা কি আমি এটা চাইছি? এটা আমি চাই না, ঠিক আছে? আমি কি চাইছি, 1 থেকে 11 পর্যন্ত আনসার দিবে, যেখানে 2 ইন্টারভাল পড়বো। তার মানে কি 1-এর পরে কত দেখাবে, 1-এর পরে 3 দেখাবে, 3-এর সাথে 2 ইন্টারভাল পরে কত, 3-এর পরে 4, 5, 6 দেখাবে, এই ধরনের আর কি, বুঝতে পারছেন? বা 3-এর পরে 5 দেখাবে, 3-এর সাথে 2 যোগ করে ইন্টারভাল, দুইটা করে ইন্টারভাল করে। তাহলে এটা কি, আমি জাস্ট সিম্পল লিস্ট ইউজ করব, ব্র্যাকেটে লিস্টের ভিতরে আমি এটা দিয়ে দিব। এখন দেখেন 1-এর সাথে 2 যোগ করে 3, 3-এর সাথে 2 যোগ করে 5, 5-এর সাথে 2 যোগ করে 7, 7-এর সাথে 2 যোগ করে 9, 9-এর সাথে 2 যোগ করে 11। কিন্তু 11টা আমি প্রিন্ট দিতে পারবো না, কি এন্ড এর কন্ডিশন কি, এন্ড -1 না? তার মানে কি আমার অ্যাকচুয়ালি রেঞ্জ কত, আমার 1 থেকে 10 পর্যন্ত আমার রেঞ্জ। তো আমি যদি 11 প্রিন্টও করতে চাই, প্রিন্ট হবে না। আমার কথা ক্লিয়ার, বুঝতে পারছেন? এখন যদি আমি ডিপ পাচ্ছি, নতুন কন্ডিশন, এটা দেখে আমরা ক্লাসটা শেষ করে দিব, ঠিক আছে? লাস্ট টপিক।
লাস্ট টপিক এটা দিব নাকি আজকের এখানে শেষ করে দিব বলেন? আজকে এতটুকু রাখবো নাকি আরেকটু পড়াবো? আমি ডেপ দিচ্ছি, ঠিক আছে? ভাই এই পর্যন্ত থাক। এই পর্যন্ত থাকুক নাকি? জি ভাই। তাহলে ঠিক আছে, আজকের এই পর্যন্ত রাখি, আর আগামীকালকে আবার দেখা হবে। কেউ যদি বুঝতে না পারেন আমাকে আনসার করতে পারেন, বা যদি কোনো সাপোর্টের প্রয়োজন পড়ে আপনারা আমাকে বলতে পারেন। আমি হ্যাঁ, আপনাদেরকে একটা কথা একটু বলছিলাম। হ্যাঁ বলেন, শুনতেছি। বলছি যে আমার তো একটু পরীক্ষা চলতেছে, আমার 2টা ক্লাস একটু মানে এই 2-3টা ক্লাস একটু কম বুঝা, মানে মানে আমি কাজে অন্য কাজে ছিলাম প্লাস পরীক্ষার পড়া পড়ছিলাম, সো এই 2-3টা ক্লাস যদি আমি পরে দেখে নিই তাহলে কভার আপ করতে পারবো না? হ্যাঁ, কভার আপ করতে পারবেন। এখনো আমরা অনেক স্লোতে যাচ্ছি, হ্যাঁ, এখনো জি, জি। ফাস্ট স্লোতে যাচ্ছি না, এখনো জি, জি। অ্যাডভান্স না, বেসিকের বেসিক পড়াচ্ছি আমি, ঠিক আছে? জি, আপনি জি, আপনি করেন যে একদিন দেখে শেষ করে দিতে পারবেন, ইভেন জি, আজকেরটা জি। সহ শেষ করে দিতে পারবেন, জি, ঠিক আছে? বুঝতে পারছি। ঠিক আছে ভাই। আমি তাহলে রেকর্ডিংটা বন্ধ করতেছি।